অ্যাটমিক ম্যাগনেটিজম শুরু করলাম। ছোট্ট টপিক, এক্ষুনি শেষ হয়ে যাবে এটা। দেখো, অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, চার্জ পার্টিকেল ঘোরে। চার্জ পার্টিকেল ঘুরলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কারণ যখন চার্জ পার্টিকেল মোশনে থাকে তাহলে সার্কুলার মোশন করছে একটা চার্জ পার্টিকেল, একটা ইলেকট্রনই ঘুরছে। একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে মনে করে ঘুরে যাচ্ছে। তাহলে ইলেকট্রন ঘোরা মানে চার্জ পার্টিকেল ঘোরা, চার্জ পার্টিকেল ঘোরা মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রিক কারেন্ট হচ্ছে, কারণ চার্জ মুভ করলেই তো কারেন্ট হয়। তো চার্জ মুভ করছে, তাহলে কারেন্ট হচ্ছে। আবার তাহলে আমি এটাকে তো ধরো ইলেকট্রন বা একটা পজিটিভ চার্জও যদি ঘোরে এরকম ভাবে এই ডিরেকশনে, তাহলে আমি কারেন্টের ডিরেকশন আমি এটা বলতে পারি। কিন্তু দেখো, পজিটিভ চার্জ যেদিকে যায় তোমরা তো জানো, পজিটিভ চার্জ যেদিকে মুভ করে সেটাই কারেন্টের ডিরেকশন না? আবার ইলেকট্রন যেদিকে মুভ করে, ইলেকট্রন যদি এদিকে মুভ করে তাহলে কারেন্টের ডিরেকশন তার উল্টো দিকে আমরা ধরি। মানে নেগেটিভ চার্জ যদি এদিকে মুভ করে তাহলে কারেন্ট কিন্তু উল্টো দিকে। নেগেটিভ চার্জের মুভমেন্ট এদিকে, কারেন্টের দিকে। আর পজিটিভ চার্জ যেদিকে সেদিকে কারেন্ট। তাহলে এখানে আমি যদি পজিটিভ চার্জ ঘুরছে, হ্যাঁ, আমি যদি ধরে নেই, ইলেকট্রনের কথা পরে আসি আমরা, পজিটিভ চার্জ যদি সার্কুলার মোশন করে এইভাবে ঘুরছে, তাহলে এখানে এটাকে আমি একটা কারেন্টের সঙ্গে কম্পেয়ার করতে পারি। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ, একটা ইনভিজিবল একটা এখানে কি আছে, কন্ডাক্টর আছে, তার মধ্যে দিয়ে চার্জ মুভ করছে, তার মানে কারেন্ট হচ্ছে। তার ফলে এখানে কি হবে আমরা জানি, আবার কারেন্ট ক্যারিং লুপ বিহেভস লাইক এ ম্যাগনেটিক ডাইপোল না? যদি কারেন্ট এদিকে যায়, ম্যাগনেটিক ডাইপোল মানে হচ্ছে এদিকে এম এর ডিরেকশন হয়, মনে আছে তো? আর তার মানে এদিকে এন পোল হয় না? এদিকে এন পোল হয় না, নিচটায় সাউথ পোল হয়। তাহলে একটা চার্জ পার্টিকেলও যদি এইভাবে সার্কুলার লুপে ঘোরে, তখন এখানে নর্থ পোল হবে আর নিচটা হবে সাউথ পোল, তার মানে এখানেও ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। আমাদের পড়ার বিষয় হচ্ছে এটাই, যে চার্জ পার্টিকেল যখন মুভ করবে, হ্যাঁ, ঘুরবে, যখন সার্কুলার পাথে ঘুরবে, তখন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে এটা চাই আমরা। কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য জানি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি ছিল, আই ইন্টু এ। কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য এটা। এবার চার্জ পার্টিকেল একটা কিউ চার্জ যদি ঘোরে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হয় এটা চাচ্ছি আমরা। ঠিক আছে? আচ্ছা, আর কি চাই? আমরা চাই কারেন্ট ক্যারিং লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড জানি কত হয় সেন্টারে, সার্কুলার যদি হয় মিউ নট আই বাই 2 আর হয়, মনে আছে? ওটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তো এদিকে হয় না? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু এদিকে হয়। এটা এম, এটা এম এর ডিরেকশন, এম এর ডিরেকশন, বি এর ডিরেকশন সেম ডিরেকশন হয় কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে। এটা লুপের কথা বলছি, ওগুলো আমরা জানি যে সার্কুলার লুপ যদি হয় ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে হয় মিউ নট আই বাই 2 আর এটার ম্যাগনেটিক মোমেন্ট হয় আই এ, তার মানে উপর দিকে নর্থ পোল হয়। তাহলে এবারে চার্জ পার্টিকেল ঘুরলে এখানে নর্থ পোল হবে, এখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আবার কারেন্ট তো, ওখানেও তো কারেন্ট ছিল, এখানেও তো কারেন্ট, তো কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, আবার ম্যাগনেটিক মোমেন্টও থাকবে। এই ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক মোমেন্ট, দেখো আমরা কি কি চাই। এই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে চার্জ পার্টিকেল ঘুরলে? ম্যাগনেটিক ফিল্ড চাই, ম্যাগনেটিক মোমেন্ট চাই, আর আরেকটা জিনিস, এই কারেন্টটাই বা কত, এই কারেন্টটাই বা কত এটা চাই। তিনটা জিনিস আমরা, তিনটা ফর্মুলা আমি ডিরাইভ করবো, ছোট ছোট তিনটা ফর্মুলা। কখন? একটা পজিটিভ চার্জ পার্টিকেল যখন সার্কুলার পাথে যখন ঘুরতে থাকবে, তখন কি কি চাই? কারেন্ট কত, ম্যাগনেটিক ফিল্ড কত, ম্যাগনেটিক মোমেন্ট কত। দেখো, লেট প্লাস কিউ চার্জ মুভিং ইন এ সার্কুলার পাথ of radius small r। তাহলে একটা চার্জ পার্টিকেল কিউ চার্জ, সেটা আর রেডিয়াসে সার্কুলার পাথে ঘুরছে এরকম ভাবে, কোনো ওয়্যার না কিন্তু, জাস্ট চার্জ পার্টিকেল ঘুরছে, রেডিয়াসটা আর। তাহলে 1 নম্বর পয়েন্ট কারেন্ট। এই চার্জ পার্টিকেল ঘোরার জন্য কারেন্ট কত হবে? কারেন্ট মানে আই, আই মানে কিউ বাই টি। চার্জটা কত? কিউ। টাইমটা কি নেবো সেটা হচ্ছে বড় কথা। কারেন্ট তো চার্জ বাই টাইম, তো চার্জ তো আমি কিউ নিলাম, টাইমটা কি নেব? টাইম পিরিয়ড নেব, টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। এবার দেখো টাইম পিরিয়ড মানে কি, চার্জ পার্টিকেল ঘুরছে ভি স্পিড নিয়ে ঘুরছে, ভি স্পিডে ঘুরছে আমি ধরবো, তাহলে টাইম পিরিয়ডটা ভি দিয়ে আনতে হবে। হ্যাঁ, তাহলে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, হয়তো না? 2 পাই বাই ওমেগা, তার মানে কিউ ইন্টু ওমেগা বাই 2 পাই। এটা কারেন্ট লেখা যায় ওমেগা দিয়ে লিখলে এটা। এবার কারেন্টের আরো ফর্মুলা দেখো, তাহলে ভি দিয়ে লিখবো এবার, আই ইকুয়াল টু কিউ ইন্টু, আচ্ছা নিচে তো 2 পাই আর আছে, বলো তো ভি ইকুয়াল টু ওমেগা আর আছে, তাহলে ওমেগা কত হয়? ভি বাই আর না? তাহলে আমি ওমেগার জায়গায় এখন ভি বাই আর বসাবো, ওমেগার জায়গায় যদি ভি বাই আর বসাই, তাহলে কিউ ভি বাই 2 পাই আর কারেন্টের ফর্মুলা। বুঝতে পারছো? হয়ে গেল কারেন্ট। চার্জ পার্টিকেল যদি সার্কুলার পাথে করে, কারেন্ট হয়ে গেল। চার্জ পার্টিকেল কিউ চার্জ, ভি ভেলোসিটিতে, আর রেডিয়াসে সার্কুলার পাথে ঘুরছে, কারেন্ট কত হবে? কিউ ভি বাই 2 পাই আর। একদম সহজ। আচ্ছা, এবার আমরা আসবো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা আমরা দেখতে চাই। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু
সার্কুলেটিং চার্জ, সার্কুলার পাথ না এটা, সার্কুলার পাথে আই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় এট দ্য সেন্টার, বলো সার্কুলার পাথ। বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r না, আর রেডিয়াস স্মল আর ধরা হচ্ছে এখানে। আই এর ভ্যালু কত, ওই যে মিউ নট বাই 2r, আই হচ্ছে কিউ ভি বাই 2 পাই আর, ঠিক লিখছি তো? তাহলে কত দাঁড়াচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, মিউ নট কিউ ভি বাই 4 পাই আর স্কোয়ার, তাই হবে না? হ্যাঁ, তাহলে বি ইকুয়াল টু, পরের স্লাইডে যাচ্ছে, তাহলে বি ইকুয়াল টু, আমাকে একটু হেল্প করো, উপরে মিউ নট কিউ ভি বাই 4 পাই আর স্কোয়ার, তাহলে এটাই আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ফাইনাল ফর্মুলা, তাই না? মিউ নট কিউ ভি বাই 4 পাই আর স্কোয়ার ফর ইলেকট্রন, ইলেকট্রন যখন ঘুরবে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি ইকুয়াল টু মিউ নট ই ইন্টু ভি বাই 4 পাই আর স্কোয়ার, লিখতে পারি না? একটা ইলেকট্রন যখন ঘুরবে কিউ এর জায়গায় শুধু আমি ই দিচ্ছি, আর তো কিছু না। এটা ইলেকট্রনের ভেলোসিটি, এটা ইলেকট্রনের যে শেল আছে তার রেডিয়াস, একই ফর্মুলা, আলাদা কিছু না। ইলেকট্রনের জন্য আমি জাস্ট চার্জটাকে, আমি কিউটাকে চেঞ্জ করে ই লিখলাম। আচ্ছা, এটা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড। এখন তোমরা একটু বলো তো আমাকে, ফর হাইড্রোজেন অ্যাটম, তোমাদের মনে আছে নাকি আমি একটু চেক করতে চাই। ফর এইচ অ্যাটম and its first shell, প্রথম যে শেলটা আছে হাইড্রোজেন অ্যাটমের, ওই ইলেকট্রনটার কথা বলতে চাচ্ছি। ভি কত আর আর কত? ফার্স্ট শেলে ইলেকট্রনের স্পিড, ফার্স্ট শেলে যে ইলেকট্রনটা ঘোরে তার স্পিড 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। হাইড্রোজেন অ্যাটমে ফার্স্ট শেলে যদি ইলেকট্রন ঘোরে তার ভেলোসিটি এটা। হ্যাঁ, তারপরে আর, হ্যাঁ রেডিয়াস, এবার তুমি রেডিয়াস বলো তো, রেডিয়াস তো পারাই উচিত। ফার্স্ট শেলের রেডিয়াস, কে শেলের রেডিয়াস হাইড্রোজেন অ্যাটমের 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম ছিল, 529 ও লেখে 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আমি ইন্টু 10⁻⁻10 করে মিটার করে দিচ্ছি, বুঝতে পারছো? হাইড্রোজেন অ্যাটমের যে ফার্স্ট শেলের ইলেকট্রন, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? বি দেখো তো, এবার আমি বসাবো। মিউ নটের ভ্যালু জানি আমরা, কত? মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁻7, তাই না? ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 হলো। ভি এর ভ্যালু 2.2 ইন্টু 10⁻6 বাই 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার মানে হচ্ছে যেটা 0.53 ইন্টু 10⁻⁻10 তার স্কোয়ার। দেখো ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে গেল। কোন ইলেকট্রনটার, কোন ইলেকট্রনের? হাইড্রোজেনের অ্যাটমের ফার্স্ট শেলের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের এত টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এইটা মনে রাখো, 12 টেসলা হয়। হ্যালো, হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলে যখন ইলেকট্রন ঘোরে, আমি উল্টো দিকে দিচ্ছি ঘোরার ডিরেকশনটা, এই দিকে ইলেকট্রন ঘোরা মানে এইদিকে কারেন্টটা, হ্যাঁ ইলেকট্রন যেদিকে ঘোরে তার উল্টো দিকে কারেন্ট, কারেন্ট কিন্তু এইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? কোন দিকে দেখি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন? হ্যাঁ, এই কারেন্ট তো এইটা, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু এইদিক। তাহলে ইলেকট্রন এইভাবে ঘুরছে, ইলেকট্রন এইভাবে ঘুরছে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত? 12 টেসলা ফর ফার্স্ট শেল। দেখো কম না কিন্তু। হাইড্রোজেন অ্যাটমের প্রথম শেলের যে ইলেকট্রন, সেটা ঘোরার জন্য এত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। এইবার কি দুটো পয়েন্ট হলো আমাদের না? এটা 1 নম্বর, এই যে এটা 2 নম্বর, আমি 2 নম্বরটা দিই নাই। এই যে এটা 1 নম্বর ছিল, কারেন্ট 1 নম্বর ছিল, 2 নম্বর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলেটিং চার্জ। এইবার হচ্ছে 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু সার্কুলেটিং চার্জ। সার্কুলেটিং চার্জ যখন চার্জ ঘুরবে সার্কুলার পাথে, তখন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে এটা দেখো। আগে পজিটিভ চার্জ ধরে নিচ্ছি, ধরো পজিটিভ চার্জ এইরকম একটা সার্কুলার পাথে ঘুরছে, তাহলে প্লাস কিউ চার্জ এদিকে ঘুরলে ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে। আচ্ছা, ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন সবার আগে লিখে ফেলি, এটা ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু এইদিকেই হয়, এদিকে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন, ওইদিকে ম্যাগনেটিক মোমেন্ট মানে ফিল্ডের ডিরেকশন কিন্তু। হ্যাঁ, আর কি এরিয়া ডিরেকশন, বাম, মনে আছে বলি না একদিন, বি এ এম সবারই ডিরেকশন সেমই হয়। হ্যাঁ, আর এদিকে পোল ধরলে কি হবে? এটা নর্থ পোল না? এটা নর্থ পোল এদিকটায়।
আচ্ছা, তাহলে এবার এই পজিটিভ চার্জ ঘুরছে আর রেডিয়াসে সার্কুলার পাথে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? দেখো ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা আই ইন্টু এ না, আই আমাদের বের করা আছে, বলো তো কত? ওই যে আই, এই যে কিউ ভি বাই টু পাই আর, তাহলে আই এর জায়গায় কিউ ভি বাই টু পাই আর, আর এটার এরিয়া কত? পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া। দেখো ম্যাগনেটিক মোমেন্ট হয়ে গেল। তাহলে পাই পাই ক্যান্সেল হচ্ছে, কিউ ভি আর বাই টু, একটা আর ক্যান্সেল হচ্ছে না? আচ্ছা, আর এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, কিউ ভি আর বাই টু। এরপর দেখো এরপরে ম্যাগনেটিক মোমেন্ট, আমি একটা কাজ করি এখানে, দেখো অর এম ইকুয়াল টু, আমি এটাকে এই জিনিসটা করতে চাই, কিউ ইন্টু এম ভি আর বাই টু ইন্টু এম। দেখো তো কোনো তফাৎ হলো কি? জাস্ট আমি এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিভাইড করে দিলাম, করতেই পারি। কেন করলাম তোমরা কি বলতে পারো? এম ইন্টু ভি ইন্টু আর, এটা মানে কি? হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এম ভি মানে মোমেন্টাম, পি। হ্যাঁ, তাহলে পি ইন্টু আর অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি দিয়ে লেখে? এল দিয়ে, ক্যাপিটাল এল। তাহলে এম ভি আর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টামে নিয়ে আসার জন্যই আমি এই জিনিসটা করলাম, কিউ ইন্টু এল বাই টু এম। হায়ার এল ইজ ইকুয়াল টু এম ভি আর, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, যে ইলেকট্রন ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন ভেক্টর ফর্ম। দেখো তোমরা নিজেরাই বোঝো, ভেক্টর ফর্ম। এম তো ভেক্টর কোয়ান্টিটি, লিখলাম এম এর উপরে ভেক্টর সাইন। এখানে কিউ তো স্কেলার, এম ও স্কেলার, এল ভেক্টর, কিউ বাই টু এম, তাহলে এল এর উপরে আমি ভেক্টর সাইন দিতে পারি। এখন দেখো তো এম এর ডিরেকশন আর এল এর ডিরেকশন সেম কিনা? তোমরা জানো না এল এর ডিরেকশন, রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে এল এর ডিরেকশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশন রাইট হ্যান্ড থাম্ব রুল থেকেই। আর আর ক্রস পি অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর ক্রস পি মানে হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এই দিকে যদি ঘোরে, ভি ভ্যালোসিটিতে এইভাবে যদি ঘোরে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশন উপর দিকেই হবে। তাহলে দেখো পজিটিভ চার্জের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন আর ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন সেম ডিরেকশন। সেই জন্য এইদিকে তুমি এম যেমন দিচ্ছ, এদিকে এল ও দেবে। এল ভেক্টরও তো দুই দিকে সাইন না দিলেও হবে, বুঝতে পারছো? বি এর ডিরেকশন, বি এর ডিরেকশনও এইদিক, সবই উপরে। ইলেকট্রনের ক্ষেত্রে কি হয় দেখো, এবার ইলেকট্রন, এবার চলে আসি ইলেকট্রনের ক্ষেত্রে। ফর ফর এ সার্কুলেটেড ইলেকট্রন, সার্কুলেটিং ইলেকট্রন, ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাগনিটিউড, এম এর ম্যাগনিটিউড তো আমি লিখবো এটাই, ই ইন্টু এল বাই টু এম, তাই না? ম্যাগনিটিউড তো এটাই লিখবো, কিন্তু ভেক্টর ফর্মে লিখলে আমি যদি এম এর উপরে ভেক্টর সাইন দেই, এল এর উপরে ভেক্টর সাইন দেই, তাহলে এখানে সামনে একটা মাইনাস দিতে হবে, বুঝতে পারছো? এল এর ডিরেকশন আর এম এর ডিরেকশন ইলেকট্রনের ক্ষেত্রে উল্টো। ইলেকট্রন যদি হয় এটা, এখানে ডায়াগ্রাম একটা ড্র করতে হবে তাহলে। আচ্ছা, এখানে আমি ড্র করে দিই। হ্যাঁ, ভালো ভালো করেই করছি। দেখো ইলেকট্রন এবার ঘুরছে এইদিকে, হ্যাঁ এবার কিন্তু ইলেকট্রন ঘুরছে নেগেটিভ চার্জ ভি ভ্যালোসিটিতে। আচ্ছা, এবার যদি বলা হয় ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়? ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন, কারেন্ট ইলেকট্রনে দিয়ে গেলে কারেন্ট তাহলে উল্টো দিক, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কিন্তু এই দিক, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তাহলে এই দিক, কারেন্ট এইদিকে ইলেকট্রন ঘুরছে, কারেন্ট তো উল্টো দিক, তাহলে সেই কারেন্টের দিক হিসাবে আমরা বি আর এম এর দিক এদিকে পাচ্ছি। অ্যাঙ্গুলার মোমেন্টামের দিক কোন দিক? অ্যাঙ্গুলার মোমেন্টাম ওটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ তার উপর ডিপেন্ড করবে না, ঘুরছে কোন দিকে তার উপরে, ঘুরছে এইদিকে। হ্যাঁ, তাহলে কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশন এই দিকে, তাহলে এল আর এম অপোজিট ডিরেকশন, সেই জন্য এখানে একটা মাইনাস, ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস সাইন হবে। এটা ভেক্টর ফর্মে হলো। যদি বলি ম্যাগনিটিউড, তাহলে আমি মাইনাস সাইন নিব না, ভেক্টরটা নিব না, তাই তো? হ্যাঁ, ম্যাগনিটিউড লেখো। হ্যাঁ ঠিক আছে,
ওটাই তো, আমি ওটাই লিখলাম, শুধু মাইনাসটা নিলাম না, শুধু ম্যাগনিটিউড বলছি যে আমি। এইবার আসবো হাইড্রোজেন অ্যাটমে। আবারও হাইড্রোজেন অ্যাটম, বলো ফর হাইড্রোজেন অ্যাটম বলো এল এর ভ্যালু কত? বোর কে বলেছে আমাদের? বোর, বোর পোস্টুলেট এল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম, বোর আমাদের বলেছিল NH বাই 2 পাই হয়, তাই না? তাহলে আমি হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রন, তার জন্য আমি লিখতে পারি m ইজ ইকুয়াল টু E ইন্টু NH বাই 2m তো আছেই, আবার 2 পাই। তার মানে দেখো m ইকুয়াল টু NEH বাই 4 পাই m। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জন্য ম্যাগনেটিক মোমেন্ট NEH বাই 4 পাই m, H প্লাঙ্কস কনস্ট্যান্ট, m মাস অফ ইলেকট্রন, E চার্জ অফ ইলেকট্রন, সব জানা আছে। এইবার ফর ফার্স্ট শেল, ফর ইলেকট্রন ইন ফার্স্ট শেল, ফর ইলেকট্রন ইন ফার্স্ট শেল, n এর ভ্যালু কত? ফার্স্ট শেল মানে কি, n কত? 1। তাহলে m ইকুয়াল টু কত হবে? EH বাই 4 পাই m, ফার্স্ট শেলের ইলেকট্রনের জন্য এটা। এখন দেখো তো এই এক্সপ্রেশনটাতে সবগুলো ভ্যালু আমাদের জানা আছে। দেখো ইলেকট্রনিক চার্জ, প্লাঙ্কস কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন জানি না, যদি আমরা বসাই ই এর ভ্যালু, বলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, H 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড বাই 4 পাই m, মাস অফ ইলেকট্রন বলো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। m এর ইউনিট কি হবে? SI ইউনিট, দেখি বলো বলো বলো, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এইটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 0.926 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে? এখনো শুনি নাই তোমার এখান থেকে, বলতে হবে এটা কি, কার ম্যাগনেটিক মোমেন্ট? তোমার? তাহলে কার ফার্স্ট শেল? হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলের যে ইলেকট্রন, তার ম্যাগনেটিক মোমেন্ট এটা। আর এইটাকে বলে, শোনো এটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটনের ডেফিনেশন কি হলো? ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রনস ইন ফার্স্ট শেল অফ হাইড্রোজেন অ্যাটম ইজ কল্ড বোর ম্যাগনেটন। তো বোর ম্যাগনেটনের ভ্যালু হচ্ছে এটা, হ্যাঁ, ইট ইজ কল্ড বোহর ম্যাগনেটন। ইট ইজ কল্ড বোর ম্যাগনেটন। হ্যাঁ, মিউ বি দিয়ে লেখে বোর ম্যাগনেটনকে। আমি এটাকে আমি এখন, তাহলে বোহর ম্যাগনেটন আমি লিখছি মিউ বি, এই যে বোর ম্যাগনেটন মিউ বি দিলে লেখে অনেক সময়, ওটাই 0.926 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। বোর ম্যাগনেটের ভ্যালু ওটাই, স্টেটমেন্টটা লিখে দেই, ঠিক আছে? আর হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলের জন্য, ফার্স্ট শেলের ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? ম্যাগনেটিক ফিল্ড হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলের ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? 12 টেসলা, এইমাত্র করলাম 12 টেসলা। আচ্ছা দেখো তো, তোমাকে যদি এরকম কোশ্চেন করে বোর ম্যাগনেটন এটা, তোমাকে বললো এম শেলের ম্যাগনেটিক মোমেন্ট কত, এম শেলের ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট কত? ইন্টু 3। এটা ফার্স্ট শেলের, কেন ইন্টু 3 করছো? এম এর সঙ্গে এন তো ডিরেক্টলি প্রপোর্শনাল আছে। দেখো এম ডিরেক্টলি প্রপোর্শনাল এন আছে, নাম্বার অফ শেলের সঙ্গে এন প্রপোর্শনাল, সেই জন্য এটা ফার্স্ট শেল মনে থাকলে তুমি 10th শেল, 5th শেল সবই বলতে পারবে। বোর ম্যাগনেটন দেখো ডেফিনেশন বলো, বোর ম্যাগনেটন তোমরা একটু সাজিয়ে আমাকে বলো তো, আমি লিখি। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও লিখতে পারো একই, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ ইলেকট্রন ইন ফার্স্ট শেল অফ কার? হাইড্রোজেন অ্যাটম, বাস ইজ কল্ড বোহর ম্যাগনেটন। হলো অ্যাটমিক ম্যাগনেটিজম এখানে শেষ। এরপর যেটা বাকি সেটা হচ্ছে বলছে, দেখো মুভিং কয়েল গ্যালভানোমিটার, হেডিং দাও। আচ্ছা তোমরা গ্যালভানোমিটার তো দেখেছোই, তাই তো? গ্যালভানোমিটার ভেতরে কি থাকে এর আগেও বলা হয়েছিল। গ্যালভানোমিটার ভেতরে থাকে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েল থাকে। ওই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাঠানো হয়, টর্ক এক্সপিরিয়েন্স করার জন্য ঘোরে, তাই না?
মুভিং কয়েল গ্যালভানোমিটারের প্রিন্সিপালটা কিরকম হওয়া উচিত তোমরা তাকে বুঝবে। এখানে এন পোল আর এস পোলের মধ্যে ধরো এটা একটা কয়েল, বুঝতে পারছো? এন পোল আর এস পোল, হ্যাঁ, এর মধ্যে একটা কয়েল। যখন এই কয়েলের কারেন্ট আমি পাঠাচ্ছি তখন কি কি এক্সপিরিয়েন্স করে কয়েলটা? টর্ক এক্সপিরিয়েন্স করে। তখন কয়েলটা কি করে? ঘুরে যায়। যতক্ষণ কারেন্ট যাবে এটা কিন্তু ঘুরতেই থাকবে, ততক্ষণ এটা মোটর। তাহলে কারেন্ট পাস করছে ও ঘুরছে, তাহলে এটা মোটর। এখন এই এই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হচ্ছে গ্যালভানোমিটারে। এই যে ঘোড়া, এই যে এইভাবে যে ঘুরে যাচ্ছে, এইটাকে এখন আমাদের অপোজ করতে হবে, রেজিস্টিভ কোনো টর্ক অ্যাপ্লাই করতে হবে। এটা তো ফ্রিলি ঘুরে যাবে, তাই না? ফ্রিলি ঘুরলে আমরা এটা দিয়ে কারেন্ট মেজার করতে পারবো না। কারেন্ট মেজার করার জন্য একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, এইটা ঘুরে গিয়ে একটা জায়গায় দাঁড়াবে। সেটা এই কয়েলটার সঙ্গে একটা পয়েন্টার লাগানো থাকে এরকম। হ্যাঁ, দেখো না গ্যালভানোমিটারের মধ্যে যে, না এখানে কি করে দেখাবো? ধরো এই যে গ্যালভানোমিটার, এটা এই এই যে এখানে এই যে একটা কাটা থাকে না, এখানে এরকম করে না, এই পয়েন্টারটা লাগানো থাকবে, এই কয়েলটার সাথে অ্যাটাচ করা থাকবে, ঠিক আছে? আচ্ছা শোনো একটু, কয়েলটা দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে, কয়েলটা দিয়ে কারেন্ট পাঠানো, এটা ঘুরে যাবে, তাহলে পয়েন্টারটা তো একদমই ঘুরে যাবে, ঘুরতেই থাকবে। তাহলে নিশ্চয়ই আমাদের গ্যালভানোমিটার এই কাটা দিয়ে আমরা কারেন্ট মাপতে পারবো না। তাহলে এই ঘোড়াটাকে আমাদের থামাতে হবে। হ্যাঁ, সেই জন্য একটা রেস্টোরিং একটা টর্ক দরকার। এইখানে তো ম্যাগনেটিক ফিল্ড টর্ক দিচ্ছে এইদিকে, উল্টো দিকে একটা টর্ক দিতে হবে, তাহলে এটা কিছু দূর গিয়ে থেমে যাবে। বুঝতে পারছো? তার মানে এটা কিছু দূর গিয়ে থেমে গেল, ব্যাপারটা এরকম। আচ্ছা, এই টর্কটা অ্যাপ্লাই করা হয় একটা স্প্রিং লাগিয়ে। ধরো আমি একটা স্প্রিং এখানে লাগিয়ে দিলাম, স্প্রিং দিয়ে দিলাম। এই এবার কি হবে? এটা ঘুরতে যখন চাইবে তখন স্প্রিং উল্টা দিকে টর্ক দিবে, ঘুরতে দিবে না। মোচর খাচ্ছে স্প্রিং, মোচর মোচর মানে মোচর তো। হ্যাঁ, তাহলে স্প্রিংটা এ ম্যাগনেটিক ফিল্ড এইদিকে টর্ক দিচ্ছে, আর স্প্রিং উল্টো দিকে টর্ক দিয়ে পুরোপুরি ঘুরতে দেবে না, একটা জায়গায় গিয়ে সেটা স্টপ করবে। এই একটা জায়গায় গিয়ে যখন স্টপ করছে তখনই এই যে নিডলটা বা পয়েন্টারটা একটা জায়গায় স্টপ হচ্ছে আর কি, তখন আমরা এই ভ্যালুটা দেখে নিই। ব্যাপারটা এটা। তারপরে আসলে কি, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েল, কয়েলের মধ্যে কারেন্ট পাঠানো হয়, সেই কয়েলের সঙ্গে একটা পয়েন্টার লাগানো থাকবে, সেই পয়েন্টারটা মুভ করবে। যখন যখন কয়েলটা রোটেট করবে তখন পয়েন্টারটাও মুভ করবে। পয়েন্টারটা মুভ করলে পয়েন্টারটা ওই যে স্কেলের একটা স্কেল থাকবে, ওই স্কেলের উপর দিয়ে মুভ করে সেই স্কেল থেকে কত কারেন্ট যাচ্ছে আমরা বের করে ফেলতে পারি। ব্যাপারটা এটা। এখন তাহলে স্প্রিং এর কাজ কি বলো? রেজিস্ট করার জন্য। নাহলে স্প্রিং না হলে কি হতো? ঘুরতেই থাকতো, তাই না? এবার আরেকটা জিনিস দেখো, এই কয়েলের ভেতরে না এইখানে একটা আয়রন কোর নেওয়া হয়, সিলিন্ড্রিক্যাল শেপের একটা আয়রন কোর। এটা হচ্ছে একটা আয়রন কোর, আমি ড্র করি দেখো। এখানে একটা আয়রন কোর থাকবে, সফট আয়রন কোর। এটা বোঝা যাচ্ছে না কিভাবে আছে, তোমরা বুঝতে পারছো না। আসলে কি দেখো, আমি আমি ড্র করছি, সিলিন্ড্রিক্যাল শেপ হচ্ছে আয়রন কোরটা, এটা আয়রন কোর। এবার কয়েলটা কিভাবে আছে বলো তো? কয়েলটা আছে এইভাবে, দেখো কয়েলটা আছে এইভাবে, এবার বুঝতে পারবে এখন। বুঝতে পারছো কয়েলটা? এটা কয়েল, এরকম অনেক পেঁচানো আছে। এইরকম। আচ্ছা, উপর থেকে দেখলে কেমন দেখা যাবে? এই টপ ভিউটা কেমন হবে? সার্কেল হবে, সার্কেল হবে, আর এরকম ভাবে কয়েলটা দেখা যাবে না? এখন বোঝা যাচ্ছে তো বিষয়টা কি? তাহলে এইখানে এই যে আয়রন কোর, আয়রন কোরের উপরে কয়েল, মানে তার পেঁচানো আছে, মানে একটা কয়েল লাগানো আছে। এখন এই কয়েল দিয়ে কারেন্ট পাস করা হবে আর রিস্টোরিং টর্ক হবে, তার ফলে এটা থেমে যাবে। আচ্ছা, কেন আয়রন কোর দেওয়া হচ্ছে? এটার কারণ কি? আয়রন কোরের ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বেশি। ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বেশি হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়। ফিল্ড লাইন, নর্থ পোল থেকে ফিল্ড লাইন বেরোবে না, এইখানে কোডটা আয়রন কোড দেওয়াতে ফিল্ড লাইন আউটসাইডে যাবে না, সব ফিল্ড লাইনের ভেতর দিয়ে যাবে। এই ফিল্ড লাইন আর থাকবে না। বুঝতে পারছো আমার কথাটা? যদি হ্যাঁ সিলিন্ড্রিক্যাল আয়রন কোডটা যদি না থাকতো, ফিল্ড লাইন ছড়িয়ে যেত। আর ফিল্ড লাইন বেশি থাকা মানে ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাওয়া। তাহলে এই বাইরের দিকে যে যাচ্ছিল ফিল্ড লাইনগুলো, সেইগুলোকেও ভেতরে ঢুকিয়ে দেবে আয়রন কোড। আয়রন কোডের কাজ এটা। তাহলে আমি বলতে পারি যে আয়রন কোডের কাজ হচ্ছে এখানে ফিল্ড লাইন্স কে ইনক্রিজ করছে কয়েলের মধ্যে দিয়ে, সেটা মানেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করা। তাহলে কোরের কাজ হচ্ছে গেল। তাহলে কোরের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বাড়ানো। স্প্রিং এর কাজ কি? রেজিস্টিভ কি? রিস্টোরিং টর্ক অ্যাপ্লাই করা স্প্রিং এর কাজ। দুটো জিনিস গেল। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে ম্যাগনেটিক পোলগুলো দেখতে পাচ্ছ না, এই ম্যাগনেটিক পোলগুলোর শেপ কিন্তু এরকম না। তোমার এখানে কিরকম শেপ তুমি আশা করছো বলো তো? কেমন মনে হচ্ছে তোমার দেখে? আমি নর্থ পোলটাকে ড্র করছি, দেখো তো।
তুমি তো এরকমই আশা করছো যে এই নর্থ পোলটা এরকম দেখতে, তাই না? এখানে আমি নর্থ পোল, ব্যাপারটা এটা তো। তুমি ভাবছো এরকম, সাউথ পোলটা তাহলে কিরকম? ওরকমই তুমি এরকম ভাবছো সাউথ পোলটাকে, তাই না? এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এরকম ভাবছো। না, এরকম না আসলে। এবার কিরকম দেখো, এইটা বোঝো। হ্যাঁ দেখো কেমন হবে। নর্থ পোল দেখো ড্র করছি আমি, কেমন ড্র করছিলাম, এইরকম ড্র করছিলাম তো, এরকম ড্র করছিলাম তো। তার মানে কি, সামনটা কি আছে, ফেসটা কেমন আছে, প্লেন। এবার প্লেন থাকবে না, প্লেন থাকবে না মানে হচ্ছে কেমন করা হচ্ছে দেখো। এবার এবার তোমরা দেখি আইডিয়া করো তো। হ্যাঁ, কনকেভ শেপ করে দেওয়া হলো। কেমন হলো বুঝতে পারছো? এইরকম, এরকম কনকেভ করে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তুমি একটা বোতলকে যদি মাঝখানে এরকম ইয়ে করো, তাহলে এই সারফেসটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে, সারফেসটা এরকম হচ্ছে আর কি, তাই না? ওই রকম হবে, কনকেভ শেপ করা হয় সাউথ পোলও তাই। সাউথ পোলের ক্ষেত্রেও শেপটা তাহলে কেমন হবে, কনকেভ শেপই হবে। আগে এরকম নেই, হ্যাঁ আগে এরকম নিচ্ছি, ঠিক আছে, এরকম নিলাম। এবার এটাকে জাস্ট এটাকে কাট করে দিব, এইরকম, এইরকম। বোঝা যাচ্ছে না মোটামুটি? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। তাহলে এটা এই দিকটা নর্থ পোল, এটা সাউথ পোল। আচ্ছা বলো তো, উপর থেকে দেখলে পোলগুলো কেমন মনে হবে? আমার তো মনে হয় উপর থেকে দেখলে এই দুটো পোল এরকম হবে, তাই না? এটা নর্থ পোল আছে, এটা সাউথ পোল আছে না উপর থেকে দেখলে? আর মাঝখানের যে আয়রন কোডটা সেটা দেখলে সিলিন্ড্রিক্যাল এরকম সার্কুলার দেখা যাবে। আর কয়েলটা কেমন দেখা যাবে বলো তো দেখি? হ্যাঁ এবার তাহলে মোটামুটি বুঝে গেছো, কয়েলটা এরকম দেখা যাবে, তাই তো? এটা টপ ভিউ, উপর থেকে দেখলে এই জিনিসই দেখা যাবে। এটা কেন, এবার হচ্ছে কেন কনকেভ শেপ নেওয়া হচ্ছে সেটাই আমাদের ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, ওটা বলার জন্য এত কিছু বললাম। কনকেভ শেপ নেওয়ার কারণ দেখো, নর্থ পোলটা এরকম, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যে বের হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সবগুলো রেডিয়াল হবে। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, বি এর ডিরেকশন গুলো ফিক্সড একই দিকে না। আমার কথা বুঝতে পারছো? ধরো এরকম যদি প্লেন হতো নর্থ পোলটা, নর্থ পোলটা যদি প্লেন হতো, ম্যাগনেটিক ফিল্ড কেমন হতো, প্যারালাল হতো না? দেখো দেখো ডিফারেন্স দেখো, ওইরকম যদি হতো তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল হতো। আর এই শেপ করার জন্য, এই শেপ করার জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে, হ্যাঁ রেডিয়াল টুয়ার্ডস দ্য সেন্টার। বুঝতে পারছো? এই এর সঙ্গে পারপেন্ডিকুলার, আবার এই জায়গার সঙ্গে পারপেন্ডিকুলার, এই জায়গার সঙ্গে পারপেন্ডিকুলার, এই জায়গার সঙ্গে পারপেন্ডিকুলার, রেডিয়াল হচ্ছে। এই রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড কেনই বা করা হচ্ছে, তার কারণ হচ্ছে এইটা, তোমাদের এটা কি বলা হয়েছিল বলতো, এটা কি কয়েল, কয়েলের এরিয়া ভেক্টর এইদিকে না, কয়েলের এরিয়া ভেক্টর এটা, ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, এরিয়া এদিকে আছে, 90 ডিগ্রি আছে কিনা, 90 ডিগ্রি আছে। আচ্ছা আমাদের দরকার 90 ডিগ্রি। হ্যাঁ দেখো, কয়েলটা যখন অন্য পজিশনে আসবে, কয়েলটা মনে করো ওইখান থেকে ঘুরে অন্য জায়গায় এলো, কয়েলটা মনে করো এরকম জায়গায় আসছে, তখন এরিয়া ভেক্টর কোন দিকে, এদিকে। হ্যাঁ এরিয়া ভেক্টর এদিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড এদিকে আসে না, 90 ডিগ্রি অলওয়েজ। এই যে ম্যাগনেটিক ফিল্ড কয়েলের এরিয়া ভেক্টরের সঙ্গে অলওয়েজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি করার জন্যই এই শেপটা করা হয়। তাতে কি সুবিধা, তাতে সুবিধা হচ্ছে টর্কের ফর্মুলা কি ছিল, এম বি সাইন থিটা। এম এর ভ্যালু কি, এম এর ভ্যালু কি, এন আই এ বি সাইন থিটা না? থিটার ভ্যালু অলওয়েজ, এই থিটার ভ্যালু অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে এই পার্টটা 1 হয়ে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যে টর্ক দিচ্ছে সেটা শুধুমাত্র এন আই এ ইন্টু বি, মানে এম ইন্টু বি। আমার কথা বুঝতে পারছো কেন করা হচ্ছে এগুলো? তিনটা পয়েন্ট, চলো মানে এখানে কি, মুভিং কয়েল গ্যালভানোমিটারে তিনটা পয়েন্ট কি কি, একটা হচ্ছে স্প্রিং কেন ইউজ করা হয়, 2 নম্বর হচ্ছে কনকেভ শেপ কেন দেওয়া হয়, 3 নম্বর হচ্ছে কেন সফট আয়রন কোর ইউজ করা হয়, আসে পরীক্ষায়। হ্যাঁ, তিনটা পয়েন্ট গেল। তাহলে একটু লিখি, মেন কাজ কি গ্যালভানোমিটারের, টু মেজার দ্য কারেন্ট। হ্যাঁ এবার একটু লিখি, 1 নম্বর পয়েন্ট, সফট আয়রন কোর ইজ ইউজ টু, কি বলতো, সফট আয়রন কোরের কথা বলা হচ্ছে, টু ইনক্রিজ ম্যাগনেটিক ফিল্ড। কোথাকার ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করতে হবে, হ্যাঁ ইনসাইড দ্য কয়েল, ইনসাইড দ্য কয়েল, ইনসাইড দ্য কয়েল, by making the field lines force to pass through the coil। বাস, না এটাই ভালো হয়, কারণ এটা তোমাদের আসবে, সেই জন্য স্টেটমেন্টটা ঠিক থাকা উচিত।
A soft iron core used to increase the magnetic field inside the coil by making the field lines forced to pass through the coil. ঠিক আছে, 2 নম্বর, a spring is used কেন to oppose the torque. তাহলে a spring is used to oppose the torque applied by magnetic field. Number 3, concave shaped poles are used to, দেখো concave shaped poles are used to make radial magnetic field such that angle between B and area vector of coil is always 90 degree. হ্যাঁ, 3টা পয়েন্ট ইম্পর্টেন্ট, এই 3টা পয়েন্ট থেকে একটা পয়েন্ট পরীক্ষা দেয়। এবার একটু পড়ে দিই। A soft iron core is used to increase magnetic field inside the coil by making the field lines forced to pass through the coil. ঠিক আছে, a spring is used to oppose the torque applied by magnetic field. আচ্ছা, concave shaped poles are used to make radial magnetic field such that angle between B and area vector of coil is always 90 degree. হ্যাঁ, আচ্ছা, এবার আমি যে ডায়াগ্রাম ড্র করব, টপ ভিউটা, শুধু টপ ভিউ ড্র করলে সুবিধা হবে। বলো এটা কি? এটা হচ্ছে ঠিক আছে তো, এটা হচ্ছে সফট আয়রন কোর, এটা সিলিন্ড্রিক্যাল, কিন্তু আমরা দেখছি আসলে উপর থেকে সিলিন্ড্রিক্যাল সফট আয়রন কোর। কথা বলো না, প্রায় শেষ আমাদের। আর এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার কয়েল, আর কিছু লাগবে না। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তুমি দেখাতে পারো, বাস বাস এইটুকু। এবার টর্ক বাই ম্যাগনেটিক ফিল্ড, দেখো তো ম্যাগনেটিক ফিল্ড কত টর্ক দেবে, টাউ ইকুয়াল টু এম বি সাইন 90, ঠিক আছে না? ম্যাগনেটিক ফিল্ড কয়েলের উপর টর্ক এটা দেয়, এটা আমরা জানি, এম ইন্টু বি। এম ইন্টু বি মানে হচ্ছে এন আই এ ইন্টু বি। রিস্টোরিং টর্ক অ্যাপ্লাইড বাই স্প্রিং। এবার স্প্রিং কত টর্ক দেবে সেটা তাও নাম দিলাম, সেটা হচ্ছে কে ইন্টু ফাই, where K is called restoring torque by spring per unit twist. এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা তো স্প্রিং এর উপর ডিপেন্ড করবে কতটা শক্ত স্প্রিং। যত শক্ত স্প্রিং হবে, যতটা হার্ড হবে, কে এর ভ্যালু তত বেশি হবে। রিস্টোরিং টর্ক পার ইউনিট টুইস্ট। ইউনিট অ্যাঙ্গেলের জন্য কে, তাহলে ফাই অ্যাঙ্গেলের জন্য কে ফাই। পয়েন্টার যদি ফাই অ্যাঙ্গেল করে তাহলে দুটো ইকুয়াল হবে। ম্যাগনেটিক ফিল্ড কি করবে, এদিকে ঘোরাবে, আর স্প্রিং কি করবে, উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে, এক জায়গায় কি দাঁড়াবে। টুইস্ট মানে মোচড়, ইউনিট মোচড়, ইউনিট অ্যাঙ্গেল মোচড়ের জন্য হ্যাঁ যে টর্ক হয় সেটা কে। হ্যাঁ, তারপর ইন ইকুইলিব্রিয়াম, নিশ্চয়ই আমি লিখতে পারি
দেখো টাও দিস ইকুয়াল টু টাও, হ্যাঁ, তারপরে কে ফাই ইকুয়াল টু এন বি আই এ, দেখো তো ঠিক লিখছি কিনা? তাহলে ফাই ইজ ইকুয়াল টু এন বি এ বাই কে ইন্টু আই, ঠিক আছে তো? therefore দেখো ফাই proportional to, directly proportional to I. This is principle of moving coil galvanometer. দেখো এই মুভিং কয়েল গ্যালভানোমিটার প্রিন্সিপালটা কি? যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অফ দ্য পয়েন্টার, এটা কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল। কারেন্ট যত বেশি পাঠাবে তত অ্যাঙ্গেল বেশি ঘুরবে, আর এখান থেকে কারেন্ট মেজার করা হয়। ফাইটা কি বলো তো? ফাই কি বলো তো? ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অফ পয়েন্টার। ফাইটা হচ্ছে এটা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, হলো? বাট জাস্ট দুটো টার্ম বলো এবার, তাহলেই শেষ। কারেন্ট সেন্সিটিভিটি অ্যান্ড ভোল্টেজ সেন্সিটিভিটি। দেখো কারেন্ট সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি মানে কি? সামান্য বকা দিলে বেশি রাগ করে, একদম এটাই তো মোর সেন্সিটিভ, কথার অর্থ এটাই। আর অনেক বকা দিলেও কিছু ওর কিছুই হয় না, কিছুই যায় না, সেন্সিটিভিটি কম। ভালো তো, এটা তো গুণ, এটা সব থেকে বড় গুণ, জানো তো? যাই হোক, ঠিক আছে ঠিক আছে, এবার বলো। এবার শোনো, কারেন্ট সেন্সিটিভ মানে হচ্ছে কম কারেন্ট দিয়েও বেশি ডিফ্লেকশন হওয়া, কম কারেন্ট দিয়েও বেশি ডিফ্লেকশন হওয়া, তাহলে সেটা মোর সেন্সিটিভ হবে, তাই না? কম কারেন্ট দিয়ে যদি বেশি ডিফ্লেকশন পাওয়া যায় সেটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি হবে। আচ্ছা, কম কারেন্ট বেশি ডিফ্লেকশন, তাহলে কারেন্ট সেন্সিটিভিটি ফর্মুলা কি হবে? ডিফ্লেকশন বাই কারেন্ট নাকি কারেন্ট বাই ডিফ্লেকশন? ডিফ্লেকশন বাই কারেন্ট। কম কারেন্ট দিয়ে বেশি ডিফ্লেকশন পাওয়া যাবে, সামান্য একটু কারেন্ট দিলে অনেকখানি কাটা ঘুরে গেল, তার মানে মোর সেন্সিটিভ। বুঝতে পারছো? তাহলে কারেন্ট সেন্সিটিভিটির ফর্মুলা সেন্সিটিভিটি এস সি। আচ্ছা, এটা লিখে দিই ডেফিনেশনটা একটু। ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট, বাস, তার মানে ফাই বাই আই, এটা কারেন্ট সেন্সিটিভিটি। এসসি সেন্সিটিভিটি কারেন্ট, ফাই, ফাই কত দেখো, ফাই বাই আই করলে কত হবে? এন বি এ বাই কে। হ্যাঁ, কারেন্ট সেন্সিটিভিটির ফর্মুলা এটাই। বুঝতে পারছো? কারেন্ট সেন্সিটিভিটি দেখো খুব ইম্পর্টেন্ট, আমি বললাম এন এর উপর ডিপেন্ড করে, কারেন্ট সেন্সিটিভিটি বি এর উপরেও ডিপেন্ড করে, কারেন্ট সেন্সিটিভিটি এরিয়ার উপরেও ডিপেন্ড করে। যত ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে কারেন্ট সেন্সিটিভিটি, নাম্বার অফ টার্নস অফ কয়েল বেশি হলে কারেন্ট সেন্সিটিভিটি বেশি, আবার এরিয়া যদি বেশি করো কয়েলের তাও কারেন্ট সেন্সিটিভিটি বেশি হবে, ঠিক আছে? এবার ভোল্টেজ সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি তার মানে কম ভোল্টেজ দিয়ে হ্যাঁ বেশি ডিফ্লেকশন পাওয়া যাবে, সেন্সিটিভিটি। কম ভোল্টেজ দিয়ে বেশি ডিফ্লেকশন পাওয়া যাবে, তাহলে সেন্সিটিভিটি ভোল্টেজ বলো তো কি লিখবো তাহলে? আচ্ছা, ডিফ্লেকশন পার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ, ডিফ্লেকশন পার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে ভোল্টেজ সেন্সিটিভিটি 5/V হবে। তার মানে এস ভোল্টেজ ইজ ইকুয়াল টু 5/V। ফাই এর ভ্যালু জানি কি? এন বি এ বাই কে, আর এখানে আবার 1/V আছে, ইন্টু আই, এন বি এ কে বাই ইন্টু আই, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এন বি এ বাই কে, ভি বাই আই মানে রেজিস্ট্যান্স না, তাহলে এন বি এ বাই কে আর। তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি কার কার উপর ডিপেন্ড করছে? এটা কিন্তু এন, এটা এন, এন বি এ আর আর, তাই তো? রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল এর উপর ডিপেন্ড করছে, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে, আর এরিয়ার উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ টার্নের উপর ডিপেন্ড করছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এন এর সঙ্গে এস বি কি প্রপোর্শনাল, আসলে তা না,
নাম্বার অফ টার্ন যদি তুমি বাড়াও, রেজিস্ট্যান্স তত টাইমস বেড়ে যাবে। কি বুঝতে পারছো? এই এন বাড়লে আর বাড়বে তো, আমি তার যত পেঁচাবো বেশি, রেজিস্ট্যান্স তো বেড়ে যাচ্ছে। তাহলে তাহলে এন এর উপর ডিপেন্ড করে না ভোল্টেজ সেন্সিটিভিটি। বুঝতে পারছো? তাহলে এস ভি ডাজ নট ডিপেন্ড অন অন্যগুলোর উপর করবে, ডাজ নট ডিপেন্ড অন নাম্বার অফ টার্ন এন, বিকজ কারণটা কি লিখবো? এন ভ্যারিজ রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স আমরা বলছি, বাট ম্যাগনেটিক ফিল্ড এরিয়ার উপর ডিপেন্ড করবে। বাস শেষ।